আজকে আমি চলে এসেছি ভিন্ন ধরনের একটা কেকের রেসিপি নিয়ে। সেটা হলো কাস্টার্ড কেকের রেসিপি। এটি দেখতেও কিন্তু খুব কালারফুল এবং খেতেও খুব সুন্দর হয়। নর্মাল কেকের থেকে এর ফ্লেভার আলাদা হয়। আজকের আমি এই কেকটা বানিয়েছি কাস্টার্ড পাউডার দিয়ে। আপনারা যারা কাস্টার্ড পাউডার পছন্দ করেন, আশা করি তাদের কাছে এই কাস্টার্ড কেকটা খুবই ভালো লাগবে। নর্মাল কেকের থেকে এটার স্বাদ খুবই আলাদা। তাই আজকের এই কেকটা আমি কিন্তু কোনো প্রকার ওভেন ছাড়া গ্যাসের ওভেনেই কড়াইতে আমি খুবই স্বল্প সময়ে এবং স্বল্প কিছু উপকরণ দিয়ে খুব ইজিভাবে বানানোর চেষ্টা করেছি। নমস্কার বন্ধুরা, হোম রেসিপি কর্নারের আর একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। যে এখন আমি কেক বানানোর জন্য শুকনো উপকরণগুলোকে চেলে নেব। এখানে আমি এই যে এক বাটি দিয়ে দিলাম ময়দা, ওই সেম বাটিরই দিয়ে দিলাম এক বাটি ভ্যানিলা ফ্লেভারের কাস্টার্ড পাউডার। এখন আমি এখানে দিয়ে দিলাম 2-3 চামচের মতো গুঁড়ো দুধ। এখন আমি দিয়ে দিলাম 1/4 টিস্পুন বেকিং সোডা। এখন আমি এখানে দিয়ে দেবো 1/2 টিস্পুন বেকিং পাউডার। এখন আমি সব শুকনো উপকরণগুলোকে ভালোভাবে চেলে নেব, যাতে শুকনো উপকরণগুলোর মধ্যে কোনো লাম্পস বা কোনো প্রকার গুঁড়ো ভাব থাকলে ওগুলো আলাদা করে নেব, নাহলে কিন্তু ব্যাক করার সময় ভালো ব্যাক হবে না। তাই শুকনো উপকরণগুলো চেলে নেওয়াটা কিন্তু খুবই জরুরি। এখন আমি শুকনো উপকরণগুলোকে সাইড করে রেখে দেবো। এখন আমি এখানে এই যে নিয়ে নিয়েছি একটা বাটি। বাটির মধ্যে আমি 2টো ডিম ফাটিয়ে নেব। এই যে আমার একটা ডিম ফাটানো হয়ে গেছে। এখন আমি আর একটা ডিমও এই যে ফাটিয়ে নেব। এখানে কিন্তু আমি ভ্যানিলা ফ্লেভারের কাস্টার্ড পাউডার ইউজ করেছি। আপনারাও কিন্তু ভ্যানিলা ফ্লেভারেরই কাস্টার্ড পাউডার ইউজ করবেন। ভ্যানিলা ফ্লেভারের কাস্টার্ড পাউডারের ফ্লেভার এবং কালার দুটোই কিন্তু খুব সুন্দর। এখন আমি এখানে দিয়ে দেব সুগার পাউডার। আপনারা এখানে চাইলে আইসিং সুগারও ইউজ করতে পারেন, কিন্তু আইসিং সুগার সবার কাছে অ্যাভেলেবেল থাকে না। তাই এখানে নর্মাল চিনিকে আমি গ্রাইন্ডারে পিষে নিয়েছি, তাহলেই কিন্তু সুগার পাউডার হয়ে যাবে। এখন আমি কিন্তু পুরোটা চিনি গুঁড়োকে একই সঙ্গে দিয়ে দেবো না, একটু একটু দিয়ে এই যে এইরকম একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নেব। আপনাদের কাছে যদি বিটার থাকে, আপনারা এটাকে বিটার দিয়ে বিটও করে নিতে পারেন, কিন্তু বিটারও সবার কাছে অ্যাভেলেবল না। তাই আমি পুরো ঘরোয়া পদ্ধতিতে আজকে কেক বানাচ্ছি। তাই আমি এরকম একটা হ্যান্ড হুইস্ক দিয়ে এটাকে ফেটিয়ে নিচ্ছি। আর আপনাদের কাছে এরকম হ্যান্ড হুইস্ক না থাকলে কাঁটা চামচ দিয়েও এটাকে ফেটিয়ে নিতে পারেন। দেখুন, আমি এটাকে 10-15 মিনিট ফেটানোর পর এটা কি সুন্দর ফোম হয়ে গেছে। এখন আমি যে শুকনো উপকরণগুলোকে চেলে রেখেছিলাম, ওই শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নেব। এখানে আর একটা সিক্রেট টিপস আপনাদের সঙ্গে শেয়ার করছি। এখানে কিন্তু শুকনো উপকরণটা দেওয়ার পর মিশ্রণটাকে খুব বেশি ফেটানো যাবে না, তাহলে কিন্তু ফোমটা নষ্ট হয়ে যাবে। আর ফোমটা নষ্ট হয়ে গেলে কেকটা কিন্তু ভালোভাবে বেক হবে না এবং ফুলবেও না। তাই ভালোভাবে ধ্যান দিয়ে শুকনো উপকরণটাকে মেশাতে হবে। খুব বেশি নাড়াচাড়া করা চলবে না। এই যে একই ডিরেকশানে এই যে এইভাবে করে মিশিয়ে নিতে হবে। এখন আমার শুকনো উপকরণগুলো মিশিয়ে নেওয়া হয়ে গেছে। আমি এখানে নিয়ে নিয়েছি বাটার। আমি এখানে 3 চামচের মতো বাটার নিয়েছি। আমি বাটারটাকে একটু গলিয়ে নিয়েছি। পুরো বাটারটা খালি দিলে মিশতো না, তাই আমি ওখান থেকে 2 চামচের মতো ব্যাটার দিয়ে বাটারটার সঙ্গে এই যে মিশিয়ে ঢেলে দিলাম। আপনাদের কাছে যদি বাটার না থাকে, আপনারা নর্মাল রান্নার সাদা তেলও ইউজ করতে পারেন। এখন আমি বাটারটাকেও ভালোভাবে কেকের ব্যাটারের সঙ্গে মিশিয়ে দেব। আর এই যে আলতো করে এভাবে মিশিয়ে নেব। এটা আমার মেশানো হয়ে গেছে। এই যে কেকটা বেক করার জন্য আমি নিয়ে নিয়েছি এরকম একটা মোটা স্টিলের বাটি। আপনারা চাইলে যে কোনো প্রকার কেক মোল্ড নিয়ে নিতে পারেন, বা নর্মাল ঘরের
বাটি, যে কোনো বাটি নিয়ে নিতে পারেন। এখানে আমি দেখুন কোনো প্রকার বাটার পেপার ইউজ করছি না। সাদা তেল, ঘি কিংবা বাটার আর ময়দা দিয়েই এইভাবে ভালোভাবে ব্রাশ করে নেবেন, তাহলে কিন্তু আর কোনো প্রকার বাটার পেপার কিন্তু ইউজ করতে হবে না। যেহেতু আমি এটা পুরো ঘরোয়া উপকরণ দিয়েই বানাচ্ছি, পুরো ঘরোয়াভাবেই বানাচ্ছি, তাই আমি এখানে এক্সট্রা কোনো প্রকার জিনিস ইউজ করছি না। এখন আমি এই স্টিলের বাটির মধ্যে পুরো ব্যাটারটা ভালোভাবে ঢেলে নিয়েছি। আর আমি এই যে কেকটা বেক করার জন্য এরকম একটা রান্নার কড়াই আর একটা ঢাকনা নিয়ে নিয়েছি। এটাকে আমি 10 মিনিট প্রিহিট হওয়ার জন্য ছেড়ে দিয়েছিলাম। নিচে দিয়ে দিয়েছি বালু এবং তার উপরে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। আপনারাও স্ট্যান্ড, না হলে স্ট্যান্ড যদি না থাকে নর্মাল একটা বাটির উপরে এই কেকের বাটিটা বসাবেন। ডাইরেক্ট কিন্তু বসাবেন না, নাহলে কিন্তু কেকের নিচটা পুড়ে যাবে। এখন আমি ঢাকনাটাকে ভালোভাবে লাগিয়ে দিয়ে 30 থেকে 35 মিনিট এর জন্য ভালোভাবে বেক হওয়ার জন্য ছেড়ে দেবো। ফিরে আসছি 30 থেকে 35 মিনিট পর। এই যে দেখুন এটা ভালোভাবে বেক হয়ে গেছে। আপনারা টুথপিক দিয়ে এটাকে চেক করে নিতে পারেন। এখন আমি এটাকে ঠান্ডা হওয়ার জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম এরকম একটা প্লাস্টিক দিয়ে। আপনাদের কাছে যদি রেপার পেপার থাকে তাহলে রেপার পেপার দিয়েও ঢাকা দিয়ে রাখতে পারেন। রেপার পেপার দিয়ে ঢাকা দিয়ে রাখলে কেকের যে উপরি ভাগটা, ওই ভাগটা ড্রাই হয়ে যাবে না, তাই আমি নর্মাল একটা প্লাস্টিক দিয়েই এটাকে ঢেকে রেখেছিলাম। এখন এটা পুরো ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন এটা কতটা সফট, স্পঞ্জি এবং কতটা সুন্দর হয়েছে। আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। এবং এইরকম সুন্দর সুন্দর বাঙালি রান্না দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে আমার ভিডিওর নোটিফিকেশন সব থেকে আগে আপনার কাছে পৌঁছে যায়। আজকের জন্য বন্ধুরা তাহলে এই পর্যন্ত। দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওতে।